বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই আইনের পদ্ধতিগত আইন। এই আইন 5 জায়গা ছাড়া বাকি সব জায়গায় চলে। এই আইন হচ্ছে আদালতের আইন। এই আইন হচ্ছে বিভিন্ন ফোরামের আইন। এই আইনে খণ্ড আছে 3টে, অধ্যায় আছে 11টা। এই আইনে ধারা আছে 1 থেকে 161 আমরা পর্ব 130 মতো ধারা টোটাল। আর খণ্ড 3-এর 2 খণ্ড শেষ। এখন আমরা লাস্ট খণ্ডের 118 থেকে আজ আলোচনা করব কে যোগ্য সাক্ষী, কে যোগ্য সাক্ষী না সেই সম্পর্কে। খুব স্বাভাবিক। আমরা 8ম নম্বর অধ্যায়, এটা কিন্তু পর্ব না, প্রতিবন্ধ সম্পর্কিত এষ্টফল নীতি, স্বীকৃতিতে চূড়ান্ত প্রমাণ নয় তার প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা। এগুলো আমাদের আসবে না, সময় নষ্ট করবো না, সময় আমাদের হাতে খুবই কম। আর আমাদের দোস্ত হজরত, আপনি ওর অবদান খুব খুশি হয়েছে। আমার দোস্ত আমার কাছে হিসাব জবাবদিহিতা করে, সে তার প্রশ্ন সূচিগুলো লিখে আমাদের জমা দেয়। খুশি হয়েছে দোস্ত দেখে। অব্যাহত রাখো, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। আমরা 9ম অধ্যায় সাক্ষী সম্পর্কিত, সাক্ষী উপস্থাপন, সাক্ষী হাজির এবং প্রমাণের দায়ভার, এরকম 3য় খণ্ডের আলোচনা আমরা আছি। এখন অধ্যায় 9ম সাক্ষী সম্পর্কিত। অধ্যায় 9ম সাক্ষী সম্পর্কিত। যে সাক্ষ্য দিতে পারে, কে সাক্ষ্য দিতে পারে আগে ব্যাখ্যামূলক বলে নেই। প্রশ্ন হলো কে সাক্ষ্য দিতে পারে, কে যোগ্য সাক্ষী, কে কে সাক্ষ্য দিতে পারে না। তাহলে এক কথায় মনে রাখবেন, কে সাক্ষ্য দিতে পারে। সাক্ষ্য দিতে পারে ওই ব্যক্তি, আদালত যাকে অনুমতি দেয়। আদালত যাকে অনুমতি দেয় তিনি সাক্ষ্য দিতে পারেন, এক কথায়। 2 কথায়, আদালত যদি যাকে সাক্ষী হিসাবে আহ্বান করবে তিনি সাক্ষ্য দেবেন এবং সাক্ষী দেবেন নাকে। অনেকে লেখেন এখানে অল্প বয়স্ক, অতিবৃদ্ধ, দৈহিক ও মানসিক ব্যাধি, এরকম ব্যক্তি না। এই ব্যক্তিগুলো সাক্ষী দিতে পারেন এরকম কথা উল্লেখ করা নেই। আদালত যদি মনে করে আদালত যদি মনে করে অল্প বয়স্ক, অতিবৃদ্ধ, দৈহিক বা মানসিক ব্যাধি অনুরূপ ব্যক্তিকে সাক্ষ্য হিসাবে ডাকার প্রয়োজন নাই, আদালতের প্রশ্ন বুঝে উত্তর করতে পারবে না, সেই ব্যক্তি আদালত সাক্ষ্য হিসাবে ডাকে না। তাহলে সাক্ষ্য দিতে পারে না কিনা, যে আদালতের প্রশ্ন, মূল কথা হলো যে আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারবে না, যে আদালতের প্রশ্ন বোঝার পরে উত্তর দিতে পারে না, আদালত তাকে কখনো সাক্ষী হিসাবে ডাকে না। তাহলে অল্প বয়স্ক, অতিবৃদ্ধ, দৈহিক এবং মানসিক ব্যাধিগ্রস্ত লোক কি সাক্ষ্য দিতে পারে? হ্যাঁ, উক্ত ব্যক্তিগুলো যদি আদালতের প্রশ্ন বুঝে উত্তর করতে পারে তাহলে তারা যোগ্য সাক্ষী। পড়ার ভিতরে মূল হলে বুঝে পড়বেন যোগ্য সাক্ষী কাকে বলে, কে কে আদালতে সাক্ষী দিতে পারে, কে কে সাক্ষী দিতে পারে, কার কার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য, কারটা গ্রহণযোগ্য না, এই সম্পর্কে আদালতে নির্ধারণ করবেন। তবে সাক্ষ্য কে দিতে পারবেন, সাক্ষ্য বই ভাষার থেকে এই ভাষায় লিখবেন, আমার যা বলা সেটা বইয়ের ভিতরে পাবেন। তাহলে সাক্ষ্য কে দেবেন, আদালত যাকে অনুমতি দিবেন এবং আদালতের প্রশ্ন বুঝে যিনি আদালত উত্তর করতে পারবেন সেই ব্যক্তিকেই যোগ্য সাক্ষী বা তিনি সাক্ষ্যদানের যোগ্য বলে বিবেচিত হবেন। এখন তিনি কে সাক্ষ্য দিতে পারবেন না, অনেকের আমি দেখছি গাইড বইতে আছে অল্প বয়স, অতিবৃদ্ধ, দৈহিক এবং মানসিক গতি, তারা সাক্ষ্য দিতে পারবে না। সরাসরি আপনি আমি এরকম কথা বলতে পারিনি, এ কথা এখানে আইনেও লেখা নাই। তাই অল্প বয়স হোক, অতিবৃদ্ধ হোক, শারীরিক বা মানসিক অক্ষম হোক, তিনি যদি অপরাধ সম্পর্কে ইশারায় ইঙ্গিতে আদালত যদি মনে করেন, আদালত যদি স্যাটিসফাই করেন যে না সে বলতে পারবে, তার কথাটা আমাদের শোনার দরকার, তাহলে আদালত তাকে সাক্ষী হিসাবে তলব করতে পারেন। আর আদালত যদি কাউকে সাক্ষী হিসাবে তলব না করে তাহলে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারে না। তাহলে যোগ্য সাক্ষী আদালতের প্রশ্ন বুঝে যিনি আদালতের উত্তর করতে পারবেন তিনি যোগ্য সাক্ষী। এখন যদি অতিবৃদ্ধ বয়স্কের কথা লেখা থাকে আপনি ঘুরিয়ে লিখবেন, এই আইনকে 2 পার্টে ভাগ করবেন। এই আইনকে 2 পার্টে ভাগ করবেন, একবার যোগ্য দেবেন, একবার অযোগ্য দেবেন। আপনি বয়স অল্পই হতে পারে কিন্তু মানসিক এবং দৈহিক শারীরিক অবস্থা অক্ষম, তখন আপনি এই সাক্ষ্যদানের প্রশ্নের উত্তর বুঝে উত্তর দিতে পারেন না। অল্প বয়স, আপনি উত্তর করতে পারবেন কিভাবে আপনার মায়ের মৃত্যু হয়েছে, কিভাবে বাপকে মারছে, কিভাবে বাসার ভিতরে বড় ধরনের অকারেন্স হয়েছিল, ওই ছোট বাচ্চা এর সম্পর্কে ব্রিফ করতে পারে। আদালত যদি বুঝতে পারে ওকেও, বা আদালত প্রয়োজন মনে করলে ওই বাচ্চাকেও যোগ্য সাক্ষী হিসাবে আহ্বান করবে এবং তার ইশারা অঙ্গিভা, তার বলার যে বেতন, সেগুলো আদালতে যোগ্য বলেই গণ্য হবে, তিনি সাক্ষ্যদানের যোগ্য হবেন। এখন ব্যাখ্যা পড়বেন
যে এই সাক্ষ্য আইন 118 ব্যাখ্যা কোনো বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যদি তাহার মস্তিষ্ক বিকৃতির জন্য তাহাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝিতে এবং আর যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম না হয়, মানে কি এই মাথায় মস্তিষ্কে মানে মাথায় মেন্টাল বা জিজ্ঞাসিত প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর যদি তিনি দিতে অক্ষম না হয় তাহলে তিনি যোগ্য সাক্ষী, আর অক্ষম হলে অযোগ্য সাক্ষী। এই দুটো কথাটা দুটো, একবার হলে যোগ্য দেবেন, অযোগ্য বুঝে দেবেন, এই ধারায় বুঝায় বলবেন। যোগ্য সাক্ষী কত পর্যন্ত পারবো আর এটা বলি। সমন জারির পদ্ধতি, আমি সিআরপিসি তে যাই, সমন জারির পদ্ধতি 69, তারপরে তাহলে 70 কি, যদি সমন জারির পদ্ধতি লিখতে বলে 69, 70, 71 কে লিখতে থাকেন, তাই 118 যে যোগ্য সাক্ষী, তাহলে 119 কি, 19 বুবা সাক্ষী, 19 যোগ্য সাক্ষী। বুবা ব্যক্তি কিরকম, যিনি কথা বলতে পারে না, যিনি কথা বলতে পারে না, যে সাক্ষী কথা বলতে অক্ষম, তিনি তার বক্তব্য অন্য কোনোভাবে লিখিত বা ইশারা, বোবা লোক কথা বলে কি লিখিত, বোবারা কিন্তু বধির বলা হয়, বোবাদের কিন্তু বধির বলা হয়, ওরা লিখতেও পারে, ইশারা, ওরা কিন্তু মোবাইলে আমি চালান দেখছি, ইশারায় কথা বলতে পারে, মানে ইশারায় বলবে, সেই কথাগুলো আদালতের সাক্ষ্য হিসেবে আদালতে গণ্য হবে। তাহলে বুবা সাক্ষী, বৈরী সাক্ষী, বধির সাক্ষী। কখন যোগ্য সাক্ষী, যে ব্যক্তি কথা বলতে পারে না, আদালত যদি তার ইশারায় অথবা তার লিখে দেওয়া এই বিষয়ের উপর আদালত যোগ্য সাক্ষী নেবে। এখন আসেন, পদ্মানশীল নারী সমাজের রীতিনীতি মেনে চলে। অনেক সমাজ আছে যে সমস্ত নারী প্রকাশ্যে কথা বলতে পছন্দ করে না, উনি স্বাস্থ্য সবল লোক, তিনি যদি বলে যে না, আদালত তাকে তলব করছে কিন্তু সমাজ বলল না, তিনি সমাজ বা ধর্মীয় রীতিনীতি মেনে চলেন, তিনি কথা বলতে পারবেন না, তাহলে উনি কি করবেন, ইশারায় বলবেন বা লিখে দেবেন। তিনি ইশারায় বলবেন, জিজ্ঞাসা, তার জন্য 119 বুবা সাক্ষীর সাথে তার সাক্ষী চলে, এটা ভাষ্যতে দেখবেন। তাহলে বুবা সাক্ষী কখন যোগ্য সাক্ষী হবে, বুবা ব্যক্তি ঘটনা এই সাক্ষ্য হয় কি বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা হয়। এই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে আদালত যখন সাক্ষ্য প্রয়োজন হবে, সে যদি বুবা হয়, বধির হয়, কথা বলতে অক্ষম হয়, বুবা বধির কথা বলতে অক্ষম, ভাষাগত শিখবেন, বলতে বলতে শিখে দেবেন, এই ব্যক্তিরা আদালত যদি সাক্ষ্য হিসেবে তলব করে, উনি কি বলবেন, উনি ইশারায় বলবেন। যদি ইশারা না পারে, ইশারা যদি বলে আমি লিখে দেবো, তাহলে উনি লিখে দেবে। তাহলে বুবা ব্যক্তির লিখে দেওয়া সাক্ষ্য মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। তাহলে মনে রাখবেন, বুবা ব্যক্তি যে লিখে দিল, ইনি যে সাক্ষ্য দিলে, এটা ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য। তাহলে বুবা সাক্ষী গেলে, এখন আসেন দেওয়ানি মামলার পক্ষগণ এবং তার স্বামী বা স্ত্রী বা স্বামী। ফৌজদারি মামলায় বিচারাধীন ব্যক্তির স্বামী বা স্ত্রী কখন যোগ্য সাক্ষী, কখন অযোগ্য সাক্ষী, কোন অবস্থানে তারা যোগ্য, কোন অবস্থানে তারা অযোগ্য, সেই বিষয়ে শুনতে থাকেন। দেওয়ানি মামলার পক্ষগণ স্ত্রী এবং স্বামী। দেওয়ানি মামলা যখন চলে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে, তখন এই স্বামী স্ত্রী একই পক্ষে সাক্ষ্য দিলে তাদের এই সাক্ষ্য যোগ্য সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। কিন্তু ফৌজদারি মামলায় বিচারাধীন স্ত্রী বা স্বামী বিরুদ্ধে অবস্থান, ফৌজদারি মামলা যৌতুক, নির্যাতন, তারপরে বিভিন্ন মারামারি কাটাকাটি, বিভিন্ন অপরাধ সংগঠন হতে পারে। এই অপরাধ হলে পারে স্বামী স্ত্রী তখন তার বিরুদ্ধে অবস্থান করলেও এই সাক্ষ্য যোগ্য সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। তাহলে কি পেলাম, 18 দ্বারা সাক্ষীর যোগ্যতা, 19 দ্বারা সাক্ষীর যোগ্যতা এবং 20 দ্বারা কে কোন পক্ষে সাক্ষী দেওয়ার যোগ্য সেই সম্পর্কে আলোচনা করলো। যদি বলা হয় সাক্ষীর যোগ্যতা সম্পর্কে আলোচনা করেন, তখন 18, 19, 20, তারপরে 21টাও পড়ে ফেলাইনি, তারপরে বলতেছি। তাহলে দেওয়ানি মামলার পক্ষগণ, দেওয়ানি মামলা হলো জাগা জমি সংক্রান্ত মামলা। দেওয়ানি মামলা হচ্ছে জাগা জমি সংক্রান্ত মামলা। এই মামলায় স্ত্রী এবং স্বামী তারা একই পক্ষে মামলার সাক্ষ্য দিতে পারেন, এই সাক্ষ্য যোগ্য সাক্ষী। এবং ফৌজদারি মামলায় স্বামী স্ত্রী যদি বিরুদ্ধে অবস্থান করে, ফৌজদারি মামলায় স্বামী স্ত্রী যদি বিরুদ্ধে অবস্থান করে, সেটাও যোগ্য সাক্ষী। তারপরে সাক্ষ্য দেওয়ার যোগ্য, তারা সাক্ষ্য দিতে পারে, সাক্ষ্য গ্রহণযোগ্য, এটাই। এখন আসেন 21 ধারায়, জজ এবং ম্যাজিস্ট্রেটগণ কখন যোগ্য সাক্ষ্য, কখন অযোগ্য সাক্ষ্য। জজ এবং মানে বিতর্কের পড়া না পড়লেও হয়, আমি যদি আপনাদের বাংলা করে বলতেছি, পরে আপনারা দেখে নেবেন যে ভুলভাল বললাম কিনা। আর আমি এভাবে বললে আপনাদের সহজ হয়, আর বই ভাষা বললে অনেক কঠিন।
ওগুলো বুঝতে কষ্ট হবেন, পরে দেখবেন আপনারা ধারাবাহিক ধরে রাখলে ওই বইয়ের কথাগুলো আমার চেয়ে আরো ভালো বুঝবেন, এরকম আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, এ আমার বিশ্বাস। জজ ম্যাজিস্ট্রেটগণ কখন যোগ্য সাক্ষ্য, কখন সাক্ষ্য দেবেন, কখন দেবেন না, এই একটু পড়ে দেই, তারপরে ব্যাখ্যা করি। যে আদালতের অধীন মনে করেন যে আদালতের ঘটনা, যে আদালতের অধীন, সেই আদালতের বিশেষ আদেশ ব্যতীত কোনো জজ বা ম্যাজিস্ট্রেট আদালতের স্বীয় আচরণ সম্পর্কে, মানে জজ এবং ম্যাজিস্ট্রেটের যে আচরণ, এই আচরণ সম্পর্কে জজ বা ম্যাজিস্ট্রেট হিসাবে আদালতে তাহার গোচরে আসিয়াছে এমন কোনো বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য থাকবে না। মানে আদালত চলাকালীন সময় জজ ম্যাজিস্ট্রেটের গোচরে এমন কিছু জিনিস আসছে যে বিষয় সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে বা আজ সাক্ষ্য গ্রহণ করতে চায়, সেই বিষয়ে বলতে আদালত এই জজ ম্যাজিস্ট্রেট বলতে বাধ্য না। জজ ম্যাজিস্ট্রেট বলতে উদাহরণ পড়বেন, বুঝবেন সুন্দর করে, থাকে না। তিনটে উদাহরণ আছে, দুটি আছে লোকে বাধ্য, কিভাবে এই জজ ম্যাজিস্ট্রেট বাধ্য না, 3 নম্বরটা কিভাবে সাক্ষ্য দিবেন ব্যাখ্যা করে বলবো। এরপরে আসেন, কিন্তু উক্ত পদের কর্তব্য পালনকারী, কিন্তু উক্ত পদের কর্তব্য পালন করিবার সময় অন্যান্য যে সমস্ত ঘটনা তাহার উপস্থিতি ঘটিছে সেইগুলি সম্পর্কে তাহার সাক্ষ্য গ্রহণ করা যাইতে পারে। এর বাংলাটা কি? আদালত ধরেন চলতেছে, আদালত চলমান আছে, কাজ কার্যক্রম করার সময় আদালতের দুই পক্ষ গ্যাঞ্জাম মারামারি লাগতে পারে, বাদী বেবাদী, উকিল মক্কেলের সাথে লাগতে পারে, পুলিশের সাথে পাবলিকের লাগতে পারে। পুলিশ সাক্ষ্য দিতে গেছে, দেখা গেলো পুলিশের সাথে পাবলিক মারামারি লাগা গেছে। এই যে ঘটনা, ওখানে একটা ফ্যাক্ট অ্যান্ড ইস্যু হয়ে গেছে, ওই ফ্যাক্ট অ্যান্ড ইস্যুর কারণে আদালতে যদি আবার মামলা রুজু হবে, ওই মামলা হলে ওই আদালতের জজ ম্যাজিস্ট্রেট কিন্তু দেখছে ওই পাবলিক কিভাবে মারামারি করছে এজলাসের ভিতর বসে। এজলাস মানে বিচার কাজ, আদালত যখন বিচার কার্যক্রম চলে, এবং ওই মক্কেল বা উকিলের মধ্যে গ্যাঞ্জাম হতে পারে, টাকা পয়সা বা জামিন ধরতে পারে না, জামিন পায় না, মক্কেল মারিয়ে বসতে পারে। এছাড়াও পুলিশ ধরেন সাক্ষী দিতে গেছে, পুলিশে বা আসামি নিয়ে আসে, ফট করে পুলিশের গায়ে হাত দিয়েছে বা একটা অকারেন্স ঘটে গেছে, সেইখানে যখন নতুন মামলা রুজু হবে, তাহলে এইখানে যারা এই ঘটনা দেখলো, আপনারা জানেন সাক্ষ্য হলো মৌখিক সাক্ষ্য আছে আর দালিলিক সাক্ষ্য। তাহলে এই ম্যাজিস্ট্রেট বা জজ যে মামলা পরিচালনা করতেছিলেন, তার সামনে এই মারামারি ঘটছে না, তার সামনে দাওয়া পাল্টা দেওয়া ঘটছে না, হ্যাঁ, আক্রমণ পাল্টা আক্রমণ ঘটেছে, এমনকি মারামারি হয়েছিল। এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সাক্ষ্য ওই জজ বা ম্যাজিস্ট্রেট দিতে পারে। এই ঘটনার সাক্ষ্য, তাহলে জজ ম্যাজিস্ট্রেট কোন ঘটনার সাক্ষ্য দিচ্ছে? জজ ম্যাজিস্ট্রেট ঘটনার সাক্ষ্য দিচ্ছে হলো যেটা তার সামনে ঘটে গেছে। কিন্তু কোনটা সাক্ষ্য দেবে না? উনি মামলার আদালতে বিশেষ আদেশ ব্যতীত কোনো জজ ম্যাজিস্ট্রেট তার স্বীয় আচরণ, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো, তিনি তার আচরণ খারাপ করে আমার সাথে এই ঘটনা করেছেন, এই যে ওই বাদী আসামিরা বলতেছে জজ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, এই বিষয়ে যে কেউ সাক্ষ্য গ্রহণ করবে, এই বিষয়ে জজ ম্যাজিস্ট্রেট বলার ইন্টারফেয়ার করে না, এই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা যাবে না। সাক্ষ্য কোনো আদালতের যদি নির্দেশ থাকে, উপর আদালতের যদি নির্দেশ হয়, তাহলে তিনি সাক্ষ্য দিতে পারেন, আর নির্দেশ না থাকলে সাক্ষ্য দিতে পারেন না। তাহলে 121 জজ ম্যাজিস্ট্রেট একবার হলে সাক্ষ্য দিতে পারে না, আদালতে যদি উপরে আদালত নির্দেশ দেয় সেই ক্ষেত্রে পারে। আর একটা কখন পারে? যখন তার এজলাসের সামনে, বিচার কার্যক্রম করার সামনে ওইখানে গ্যাঞ্জাম মারামারি বা একটা অকারেন্স ঘটে গেছে, অপরাধ যা বিচার্য সেই বিচার করা যায়, সেই বিষয়ে যখন বিচার কার্যক্রম চলবে, সাক্ষ্য হিসাবে ওই জজ বা ম্যাজিস্ট্রেটকে তলব করলে এই জজ ম্যাজিস্ট্রেট সেখানে যা সাক্ষ্য দেবেন, সাক্ষ্য তখন যোগ্য সাক্ষ্য হয়ে যাবে। তাহলে 18, 19, 20, 21 এগুলো হলো যোগ্য সাক্ষ্য বা সাক্ষ্যর যোগ্যতা। কে কে সাক্ষ্য দেবেন যদি এরকম আসে, শুধু 18-র মধ্যে সীমাবদ্ধ করবেন না, 19, 20, 21 লিখবেন, বোঝায় দেবেন 21 এসে যে এইভাবে 2 কলম লিখে দিয়ে আসবেন। এখন আসেন 121-এর উদাহরণ পর্ব 1, উদাহরণ 1 পর্ব আপনারা পড়বেন। উদাহরণ 1-এ কি বলছে? ওই যে কখন ওটা সাক্ষ্য দিতে পারবে না, জজ ম্যাজিস্ট্রেট কখন সাক্ষ্য দিতে পারবে না, ক এবং খ এই দুটোতে পড়ব। আর গতে কি পড়ব? ওই যে এজলাসে গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, সেই ক্ষেত্রে জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিতে পারবে, এই বিষয়ে লেখা আছে। তাহলে আমি আপনাদের সামনে পড়ি, খেয়াল করেন। হয়তো অনেকে ডিউটি থাকার কারণে, ব্যস্ত থাকার কারণে পড়তে পারবেন না, কিন্তু প্রমোশন আপনার পড়াই লাগবে, তাও আমি পড়ে দিই। উদাহরণ ক,
ক দায়রা আদালত তাহার বিচারকালে বলেন ম্যাজিস্ট্রেট খ অশুদ্ধভাবে তাহার জবানবন্দি গ্রহণ করেছে। তাহলে জবানবন্দি আদালত কিভাবে করছে? অশুদ্ধভাবে করছে। এটা দায়ের করছে কিনা? আসামি। ঊর্ধ্বতন কোনো আদালতের বিশেষ আদেশ ব্যতীত, মানে ঊর্ধ্বতন যে জজ বা ম্যাজিস্ট্রেটের আদালতে ঘটনা ঘটেছে, ওই যে জবানবন্দি অশুদ্ধভাবে গ্রহণ অশুদ্ধভাবে করছে, এই ঊর্ধ্বতন আদালতের বিশেষ আদেশ ব্যতীত খ উক্ত বিষয়, মানে খ মানে আদালত, ম্যাজিস্ট্রেট বা জজ যে আদালতে বিচার কার্যক্রম চলছে, খ উক্ত বিষয় সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। তাহলে কি ক দায়রা আদালত তাহার বিচারকালে বলেন, তাহলে ক হচ্ছে কি বিচারকালে বলেন ম্যাজিস্ট্রেট খ নামক ম্যাজিস্ট্রেট অশুদ্ধ বা তার জবানবন্দি গ্রহণ করছে। অশুদ্ধ মানে ও যেভাবে বলছে পছন্দ হয় নাই। আপনারা জানেন 164 ধারা 364 ধারা যে জবানবন্দি নেয় অনেকগুলো শর্ত আছে, কিন্তু তা এই লোকটা ওইভাবে বলছে যে আমার সাথে শুদ্ধ আচরণ করেন, আমি যে ভাষায় বলছি ওই ভাষায় বলে নাই, আমার সুযোগ দেয় নাই, এ করে নাই, তাহলে অশুদ্ধ আছে। এখন এই জজ বা ম্যাজিস্ট্রেটদের সাক্ষ্যটা নেছে, এখন ঊর্ধ্বতন কোনো আদালতের বিশেষ আদেশ, ঊর্ধ্বতন কোনো আদালতের বিশেষ আদেশ ব্যতীত খ উক্ত বিষয় সম্পর্কে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। খ মানে ম্যাজিস্ট্রেট বা আদালত, খ মানে ম্যাজিস্ট্রেট। এখন আসেন খ নাম্বার উদাহরণ। ম্যাজিস্ট্রেট খ এর সম্মুখে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ক দায়রা আদালত অভিযুক্ত হইলেন। মিথ্যা সাক্ষ্য কত জয় আছেন নাই? জয় কয় কিলো নাই? মিথ্যা সাক্ষ্যর সংজ্ঞাটা বলেন তো শুনি কেউ, এটা একটা পড়াশোনাটা অংশ বলতে পারেন। মিথ্যা সাক্ষ্যর সংজ্ঞা কত? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, মিথ্যা সাক্ষ্যর শাস্তি, একজন বলেন। প্যানাল কোডের ধারা। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলেন, রশিদুল ভাই বলেন, আপনার তো অপশন দিচ্ছি যে কোনো একজন। মিথ্যা সাক্ষ্যর সংজ্ঞা, মিথ্যা সাক্ষ্যর উদ্ভাবনের সংজ্ঞা। তাহলে এখন বলেন মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি কত দ্বারা? সবার ভালো লাগবে না? সঠিক। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা দুটোর সাথে 193। দেখেন আমাদের একটা টপিক আসে গেল, বলে দিলাম। তাহলে ম্যাজিস্ট্রেট খ এর সম্মুখে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ক দায়রা আদালতে অভিযুক্ত হইলেন। ক দায়রা আদালত ঊর্ধ্বতন আদালতের বিশেষ আদেশ ব্যতীত ক যাহা বলেছে সেই সম্পর্কে খকে প্রশ্ন করা যাবে না। তাহলে ক যা বলেছে সেই সম্পর্কে খকে প্রশ্ন করা যাবে না ঊর্ধ্বতন আদালতে। এইলো সংক্ষিপ্ত, এইলো পড়ালে 21-এর ক খ প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ কি? কখন উনি যোগ্য সাক্ষী হলেন? জজ, ম্যাজিস্ট্রেট বা আদালত। জজ এবং ম্যাজিস্ট্রেট এবং আদালত যিনি আইনানুগভাবে সাক্ষ্য গ্রহণ করে বিচার কার্য পরিচালনা করেন তিনি কিন্তু আদালত। আমরা কিন্তু আদালত সম্পর্কে ব্যাপক পড়ছিলাম। আদালত কোনো বিল্ডিং না, আদালত কোনো চেয়ার টেবিল না। জজ, ম্যাজিস্ট্রেট এবং সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন যারা বিচার কার্যক্রম পরিচালনা করেন ওটাই হলো আদালত। ঠিক আছে। এখন আসেন 121-এর গ, 121-এর ক গ দায়রা জজ। দায়রা জজ খ এর বিচার চলাকালে জনক পুলিশ অফিসারকে হত্যা করিবার চেষ্টার অভিযোগে ক দায়রা আদালত অভিযুক্ত হয়েছে। তাহলে দায়রা জজে খ এর বিচার চলাকালে, খ এর বিচার চলাকালে জনক পুলিশ অফিসার হত্যার অভিযোগ চেষ্টায়, মানে ওই বিচার চলাকালেই পুলিশ অফিসার হত্যার জন্য আক্রমণ করেছিল, অভিযোগ ক দায়রা আদালতে অভিযুক্ত হলেন। তাহলে ঘটনা ঘটছিল কোথায়? এজলাসে। ঘটনা কোথায় ঘটছিল? এজলাসে বিচার চলাকালীন সময়। মামলা হওয়ার পরে ঘটনা সম্পর্কে খ এর সাক্ষ্য গ্রহণ করা যাইতে পারে। খ হচ্ছে আদালত বা জজ, ম্যাজিস্ট্রেট এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। ঠিক আছে। ঠিক আছে, মনে শিখেছিল। এখন আসেন 122 পর্ব বিবাহ বজায় থাকাকালীন বার্তা। বিবাহ বজায় থাকাকালীন বার্তা। বিবাহ বজায় থাকাকালীন কি বার্তা দেবে? কোনো ব্যক্তি যিনি বিবাহ বা যাহার সহিত বিবাহ হইয়াছে, কোনো ব্যক্তি যিনি বিবাহ করছেন বা যার সাথে বিবাহ হয়েছে, বিবাহ বজায় থাকাকালীন সেই ব্যক্তির সহিত স্বামী বা স্ত্রীর বার্তার বিষয় প্রকাশ করিতে সেই ব্যক্তি বাধ্য না। মানে মূল কথা স্বামী স্ত্রী, আমরা অনেক সময় মনে হয় ম্যারেজ, স্বামী স্ত্রী যাদের আছেন বা বিয়ে করছেন, স্বামী স্ত্রীর ভিতর বিভিন্ন কথা হয়, এই কথা বলতে আপনি বাধ্য না।
এই বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে বলাতে বাধ্য করতে পারবে না। বেশি কঠিন করে নেবেন না, সহজ। তাহলে বিবাহ বজায় থাকাকালীন, যখন স্বামী স্ত্রীর বিবাহ বজায় আছে, ওই সময়কালের মধ্যে কি ঘটনা ঘটেছিল, এই সময়ের মধ্যে এই বিষয়ে বলা যাবে না, সাক্ষ্য দেওয়া যাবে না। তাদের কি গোপনীয় কথা হয়েছিল বা যাই কিছু হোক, স্বামী স্ত্রীর মধ্যে সবাই জানেন অনেক কিছু হতে পারে, কিন্তু সেই বিষয়ে প্রকাশ করা যাবে না বা সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইবে না। তবে প্রদানকারী বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির সম্মতি ব্যতীত বার্তার বিষয়বস্তু প্রকাশ করিবার অনুমতি তাহাকে দেওয়া যাইতে পারে। তাহলে কি বলছে? প্রদানকারী বা তার স্বার্থ সংশ্লিষ্ট, যার কাছে স্বার্থ সংশ্লিষ্ট, তাদের মধ্যে একজন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি আছে, প্রতিনিধি সম্মতি ব্যতীত, মানে তার সম্মতি, এই স্বামী স্ত্রীর সম্মতি ব্যতীত বিষয়বস্তু প্রকাশ করিবার অনুমতি দেওয়া যাইবে না। যদিও সাক্ষী দেওয়া যায়, তাহলে ওই দুইজনের অনুমতি লাগবে, বা দুইজনের একজনের স্বার্থ সংশ্লিষ্ট, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। গ্যাঞ্জাম লাগিয়ে গেছে, তখন আর কি করা যাবে? পূর্বে যা ঘটছিল সেই বিষয়েও বলে দিচ্ছে যে আমাদের ভিতরে এরকম কথা মনে তো এরকম খেসা দিত, বা এরকম মধুর সম্পর্ক ছিল, যাই কিছু বলুক এই বিষয়ে তখন আবার বলা যাবে। কিন্তু কার লাগবে? তাদের প্রদানকারী বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ওই দুইজনের একজনের অনুমতি ক্রমে এটা বলতে পারবেন। তাহলে বিবাহ বজায় থাকাকালীন প্রথম কথা বলছিল এদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা যাবে না। আর কখন যাবে? যদি তাদের মধ্যে একজন সম্মতি দেয়, সেই ক্ষেত্রে এই 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 সাক্ষ্য গ্রহণ করা যাবে বা সাক্ষ্য দিতে পারবে। কোনো দেওয়ানি মামলা বা তার একজনের বিরুদ্ধে কোনো অপরাধ করিবার দায়, তাহলে কোনো অপরাধ করিবার দায়ে ফৌজদারি সোপর্দ করিবা হইয়া থাকিলে সেই ক্ষেত্রে বার্তার বিষয় প্রকাশ করতে দেওয়া যাবে। মানে এইখানে যে স্বামী স্ত্রী ছিল, প্রথমবার তাদের ভিতরে কত গোপন মধুর সম্পর্ক, খারাপ সম্পর্ক, সেই সম্পর্কে বার্তা দেওয়া যাবে না। 2 নাম্বার, ওটা বলছে কি, যদি যখন সমস্যা হয়েই গেছে সেই ক্ষেত্রে একজন যদি সম্মতি দেয়, সেই ক্ষেত্রে তার বিষয়টা সে বলতে পারবে। 2 নাম্বার, তাদের অপরাধ হচ্ছে ফৌজদারিতে সোপর্দ করা লাগবে, তাদের অপরাধ ফৌজদারি হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের বিষয় বা বার্তার বিষয় প্রকাশ করতে দেওয়া যাবে। তখন এই তাদের মধ্যে যে কথোপকথন, সেই যে বার্তাটা লেনদেন হয়েছিল, সেই বিষয়ে প্রকাশ করতে বৈধ। একই আইনের 2 রূপ, একই আইনের 2 রূপ বুঝে নেবেন। একবার এভাবে হয়, একবার ওইভাবে হয়। একবার বিবাহ বজায় থাকাকালীন মেসেজ দেওয়া যায় না, আবার যদি আপনি বুঝে লিখতে পারেন যে এইভাবে দেওয়া যায়, প্রশ্নর প্যাটার্ন বুঝে আপনারা উত্তর করবেন, দেখবেন সহজ আসবে। ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, ছুটি ছিলাম, ক্লাসের উল্লেখযোগ্য কথা হলো ছুটি ছিলাম। এই সামনের ক্লাসগুলো আমার হয়তো রাতের 9টায়, বিকাল 4টে 5টায়, আমি 2-3 ঘন্টা আগে আপনাদের জানা দেব, সেই সময় ক্লাস করবেন এবং নিয়মিত ভিডিও পোস্ট হয়ে যাবে ক্লাসে। ক্লাস যদি বাদ পড়ে যান মাইন্ড করবেন না, ধারাবাহিক ধরে রাখবেন পরীক্ষা নিকটে। আমি রেগুলার চাকরি করি, এর ফাঁকে আপনাদের সাথে আজ 7.5 মাসের বেশি সময় লাগিয়ে আছি। অনেকেই চলে গেছেন, কিন্তু আমরা কিছু লোক লাগিয়ে আছি একটা বিশাল আশায় আপনার প্রমোশন হবে, আর আমি আমার দ্বারা যে আপনার আমার একটা সামান্য সহযোগিতা আপনার জীবনের পরিবর্তন, এটাই আমার সার্থকতা। এখন আসেন 123, রাষ্ট্রের বিষয় সম্পর্কে সাক্ষ্য। রাষ্ট্রের বিষয় সম্পর্কে সাক্ষ্য 123, কখন দেবেন কখন দেবেন না। রাষ্ট্রের বিষয় সম্পর্কে সাক্ষ্য, রাষ্ট্রের বিষয়াদি সম্পর্কে এমনি বাংলাও বলা যায়, আমি আগে রিডিং করি তারপর বাংলা করে দেবেন। আগে বলি, বাংলায় বলি, রাষ্ট্রের বিষয় সম্পর্কে সাক্ষ্যটা কেমন? কোনো অফিসের অফিস প্রধান বা রাষ্ট্রের গোপনীয় নথিদলি থাকতে পারে, সেই বিষয়ে সাক্ষ্য দেওয়ার পূর্বে ওই অফিস প্রধানের অনুমতি লাগে। এই অফিস প্রধান এর অনুমতি দিতেও পারেন, নাও পারেন, এর তার ইন্টারফিয়ার। ওইটা অনুমতি দেবে কি না দেবে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। হয়তো আমি আপনি জানি না, ওইটা প্রকাশ আমার কাছে ডাকছে, আমি যে অফিসে চাকরি করি, আমি সরকারি নথির প্রকাশ করার কথা বলতে পারতেছি না, কিন্তু ওই প্রধান জানে যে এটা বলা যাবে না। আমি বললাম বললি সমস্যা কি, কিন্তু আমি প্রধানের অনুমতি ব্যতীত ওই সম্পর্কে সাক্ষ্য দিতে পারি না, কারণ ওটা গোপনীয় দলিল। প্রধান যদি আমাকে সম্মতি দেয়, তাহলে রাষ্ট্রের বিষয় সম্পর্কে আমি সাক্ষ্য দিতে পারি। আসেন লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা করি। 123, রাষ্ট্রের বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। তাহলে কি বলছে? রাষ্ট্রের বিষয়াদি সম্পর্কিত। আপনারা জানেন অফিস আইন, এটা আছে মানে কি আইনে ভুলে গেলাম, যে আইনে
ভুলে গেছে বলতে হবে, রাষ্ট্রীয় বিষয় সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হইতে, মানে রাষ্ট্রের বিষয় সম্পর্কে দলিল থাকে, মন্ত্রী মিনিস্টার সফিসিক অনেক গোপনীয় নথি থাকে, সেই সমস্ত সরকারি নথিপত্র অপ্রকাশিত, সরকার এখনো প্রকাশ করে নাই, সামনে আনে নাই। এই যে শিশুদের কিছুদিন মারা গেলে শিশুরা, ধরেন সরকার আলোচনা করে তথ্য ওষুধ কিনলে ভালো হয়, কি করলে কি হয়, এটা আলোচনার দিক রাখছে, দ্রুত বিশ্বাস মানে মিটিং করে, এটা কিন্তু প্রকাশ করে নাই। ফট করে অফিসের দেখা গেলো নিম্নদাপের কোনো কর্মচারী তা প্রকাশ করে দিল, বা তাই সেই বিষয়ে মানুষের কাছে সাক্ষ্য দিচ্ছে, এটা করা যাবে না, ওটা গোপনীয় অপ্রকাশিত, সরকার এখনো প্রকাশ করে নাই। দলিলের হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কারো সংশ্লিষ্ট, তাহলে তিনি যে অফিসে চাকরি করেন তার সংশ্লিষ্ট বিভাগের প্রধান, বিভাগের প্রধান মানে ঢাকা চট্টগ্রাম বিভাগ না, ঢাকা চট্টগ্রাম বিভাগ না, বিভাগগুলো যে যে বিভাগে, আমরা যেমন পুলিশ বিভাগে চাকরি করি, অনেকে মেট্রো আছি, মেট্রো কমিশনার, জেলা আছেন পুলিশ সুপার, থানা আছেন থানা আপনার ওসি আছে, এরকম ধারাবাহিক কর্মকর্তা থাকে। তাহলে বিভাগীয় প্রধান, তাহলে আপনি বিভাগীয় প্রধানের কর্মকর্তার অনুমতি ব্যতীত সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া, মানে সাক্ষ্য আপনি দিতে পারেন না। আর উক্ত কর্মকর্তা কি করবে, খেয়াল করেন, উক্ত কর্মকর্তার কাজ কি, আপনাকে সাক্ষ্য দিতে বলছে, আপনি দিলেন না, উক্ত কর্মকর্তা যেই মতো উপযুক্ত মনে করে, উক্ত কর্মকর্তা তার যেটা উপযুক্ত মনে হয়, যদি উপযুক্ত মনে হয় সাক্ষী আপনাকে দিতে বললে দেবেন, আর যদি বলে না সাক্ষী দেওয়া যাবে না তাহলে দেবেন না। তাহলে কলকাঠি কিন্তু প্রধানের উপরেই, প্রধান যিনি অফিস প্রধান, তিনি যদি আপনাকে বলে ঠিক আছে এই নথি সম্পর্কে আপনি সাক্ষ্য দিয়ে আসেন, সমস্যা নাই, তাহলে আপনি দেবেন। আর প্রধান যদি বলে না সাক্ষ্য দেওয়া যাবে না, তাহলে আপনি আর সাক্ষ্য, আপনি বা আমি সাক্ষ্য দিতে পারি না। আমরা সবাই সরকারি চাকরি করি, আমরা যদি কোনো অফিসের নথি, তাহলে আমাদের প্রধান বরাবর শুনবো, সরাসরি সাক্ষ্য দেওয়ার নিষেধ, আমার আইনের দ্বারা নিষেধ আছে। এরপরেও আদালত বা কেউ তলব করলে এখন শুনতে গেলাম অফিস প্রধানের কাছে, স্যার আমার এই বিষয়ে আমি সাক্ষ্য দিতে যাব কিনা, যদি উনি বিবেচনা মনে করেন না সাক্ষ্য দিলে ভালো বা কোনো সমস্যা হবে না, তখন উনি সাক্ষ্য দেওয়ার জন্য অনুমতি দেবে। আর যদি বলে না সাক্ষ্য দেওয়া লাগবে না, তখন আপনার আমার আর যাওয়া লাগবে না, এতটুকুই। তাহলে 123 দ্বারা কি বলেন, একবার সাক্ষ্য দিতে পারেন, আরেকবার দিতে পারেন না, তাই না? ঘটনা কিন্তু এইভাবে ঘটতেছে, 118 থেকে আসলেন, এভাবেই কিন্তু ঘটতেছে 123 পর্যন্ত। বুঝে পড়বেন, না বুঝলে ভিডিও দেখবেন, তারপরে না বুঝলে ফোন করবেন, আমি আপনাদের জন্য সর্বদাই নিয়োজিত ইনশাল্লাহ। খালি আপনার ফোন, এমন লোক নাই একের অধিকবার ফোন করছে, শুধু এক আপা আছে, উনি নতুন ভর্তি, মনে অসুস্থ, যার কারণে ফোন দেওয়া নেই, ওনার বই কেনা লাগবে, আপনারা হেল্প করেন, আয়ুব ভাই আছে হেল্প করেন। তারপর আসেন 124, সরকারি বার্তার আদান প্রদান, সরকারি বার্তার আদান প্রদান, এইটা কিরকম সরকারি বার্তার আদান প্রদান, কিরা যেন আইসেন ভিডিও নাম নাই, নয়েজ করতেছে, দেখছেন নয়েজ করলে ডিস্টার্ব হয়, সবাই তো পুরাতন লোক, আমার দোস্ত যে লিটন খালি নতুন, তাও তো শান্ত, ওই ভাই কিরা 124, সরকারি বার্তার আদান প্রদান, কখন আপনি প্রকাশ করবেন, কখন প্রকাশ করবেন না, প্রকাশ করলে কি হয় আর না করলে কি হয়, সেই সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছি। আমি রিডিং করব, কিছুই বুঝবেন না, যদি বোঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলে ব্যাখ্যা করব। 124, সরকারি বার্তার আদান প্রদান, প্রকাশ করিলে জনস্বার্থের ব্যাঘাত হইবে বলিয়া যখন কোনো সরকারি কর্মচারী মনে করিবেন, তখন সরকারি বিশ্বস্ততার লব্ধ বার্তাতে তিনি প্রকাশ করতে বাধ্য হইবেন না। কি বুঝলাম, বাংলা করলে সব বুঝবেন। ধরেন নির্বাচন ডিউটি আমরা সবাই করি, নির্বাচন ডিউটি সবাই করি, দেখেন ভোট গণে, ভোট পড়ে বা ভোট চলমান আছে, কে কয়টা ভোট দিল আপনি বলেন অমুক, এরপরে যখন ফলাফল হয়, ফলাফল ওই ব্যালট বাক্স ছাড়িয়ে দিচ্ছে, ব্যালট বাক্স যখন ছাড়িয়ে দেওয়ার পরে গুণাগাথা করছে, এই 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 কেন্দ্রে কতগুলো ভোট পাইছে, কে কতগুলো পাইছে, এটা প্রকাশ করবে কিনা, প্রিজাইডিং অফিসার, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। কিন্তু আমি আপনি কি করছি, মাতবাড়ি করে যে আগে এসে প্রকাশ করে দিছি যে এই বোতলে প্রতিঘাত পাইছে, পিএস প্রতিঘাত পাইছে, তখন ওই এলাকার স্থানীয় লোকজন কিন্তু দাঁড়া ছিল, তখন দেখা গেল হুল্লা চিল্লা লাগা দিয়েছে। তারপর অনেকে বললো যে আপনি জানলেন কেমন, আপনি পুলিশ বা আপনি তো পিয়ন বা আপনি তো মাস্টার, আপনি তো অমুক পদের, আপনি জানলেন কি করে? অফিস প্রধান বা প্রিজাইডিং অফিসারের কথা আমরা শুনতে চাই। এই যে আমি আপনি কপাল ভরা সিঁদুর নিলাম, মানে বিপদ ডাকি নিয়ে আসলাম, তাহলে জনস্বার্থের ব্যাঘাত হবে। যখন আমি আপনি প্রিজাইডিং অফিসারের বাইরে এসেই ওই ঘোষণাটা করে দেব, তখন কি হবে, জনস্বার্থের ব্যাঘাত ঘটে যাবে, জনস্বার্থের ব্যাঘাত ঘটবে। এছাড়াও সরকারি অনেক হিসাব কিতাব
অনেক নথি থাকে, যা প্রকাশ করলে জনগণ ভয় পাবে বা আতঙ্ক হবে, ওই সম্পর্কে সম্মুখ ধারণাও নাই, কিন্তু অন্যজন ভুল ব্যাখ্যা দিতে পারে, যার কারণে সরকারি প্রকাশ করলে যে জনস্বার্থের ব্যাঘাত হয়। যে আমার কাছে একটা চিঠি আছে, এই ধরেন একটা কাগজ থাকতেই পারে, সেই কাগজে কোনো এক এলাকায় বিষ প্রয়োগ করা হবে বা কোনো এক এলাকায় আগুন দিয়ে মানে ঘাসপালা পরিষ্কার করবে, ধরেন এমন একটা লেখা আছে, কাল করা হবে, আসে আপনি আমি আগেই প্রকাশ করলাম, এলাকার লোক ভয় পড়ে যাচ্ছে যে না জানি এইখানে আগুন ধরলে এই ঝড় বাতাসে আমার ঘর পুড়ে যাবে। ওর ঘর পুরার আগে যে ওখানে যে ফায়ার সার্ভিস বিভিন্ন প্রোটোকলের সংমিশ্রণ থাকবে, সেই সম্পর্কে ধারণা না নিয়েই ওইখানে জনস্বার্থের ব্যাঘাত শুরু হয়ে যাবে, মিছিল মিটিং শুরু হবে। তার মানে এই আপনি সরকারি বার্তার আদান প্রদান যখন করতে যাবেন, আপনার আমার কাছে কতটুকু দায়িত্ব ওইটা বুঝবেন, এবং এটা জনস্বার্থের ব্যাঘাত ঘটে কিনা। এই যদি ব্যাঘাত ঘটে যায় সেটা প্রকাশ করা যাবে না, সেটা প্রকাশ করতে আমি আপনি বাধ্য না। তাহলে প্রিজাইডিং অফিসারের কথা খেয়াল রাখবেন, ভোট যখন ব্যালট বাক্স ট্যালি দিয়ে গুণাগাথা করে আমি আপনি কিন্তু দেখতে পারি সব, আমার আপনার যদিও ঢুকার ক্ষমতা নিষেধ মানে আইনি দ্বারা আছে, কিন্তু দেখতে পারি যে ওখানে কত পার্সেন্ট ভোট হলো, কিন্তু আমার আপনার কথা জনগণ মানি নেবে, কিন্তু খানিক পরে বই ধরে ফেলবে যে আপনি বললেন, প্রিজাইডিং অফিসার তো বললো না। বলার দায়িত্ব কার? প্রিজাইডিং অফিসার। অর্থাৎ উনার অনুমতি ছাড়া বা উনি না বললে জনস্বার্থের ব্যাঘাত ঘটতে পারে, এতটুকু। এখন আসেন পরবর্তী ধারা 125, অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ। অপরাধ সংগঠন এটা কিডা ভাই? ওই ভাই ভিডিও মুড অনে আছেন কিন্তু নাম লেখা নাই, ওই ভাই নামটা লেখেন তো, বুঝছেন আপনার তো এইটা মনে হয় মালেক নাই, মালেক ভাই না, মালেক ভাই তো ভিডিও খুলে রাখছেন। কাদের উস্তাদ আপনার এই নয়েজ আসতেছে, ঠিক আছে। এখন 125 খেয়াল করবেন, জন গুরুত্বপূর্ণ দ্বারা 125 গাইডে পাবেন সোর্স নিয়োগ। কিন্তু কি ধরনের সোর্স নিয়োগ হয় আজকে যখন মূল বই পড়বেন সেদিনকে থেকে ভুলে যাবেন আশা করি। 125 দ্বারা বলছে কি, অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ। আমরা যে অপরাধ সংগঠন সম্পর্কে জনসাধারণ সংবাদ দেয়, এইটা কিন্তু আমরা ফৌজদারি কার্যবিধির আইন কত দ্বারা পড়ছে কেউ বলতে পারেন? অপরাধ সংগঠন সম্পর্কে জনসাধারণ সংবাদ দেয় বা সংবাদ দিতে বাধ্য থাকে। বলেন জয়নাল ভাই, বলেন একদম, যদি পারেন সমস্যা নেই, না বললে আমি বলি। হ্যাঁ ধন্যবাদ। 45, 44। 44 হচ্ছে কতিপয় অপরাধ সম্পর্কে জনসাধারণ সংবাদ দেবে, ওখানে আছে 36টা অপরাধ। এছাড়া 45 আছে জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দেবে। বুঝতে পারবেন মানে ওইটার সাথে এর মিল নাই, আমি আপনার বোঝানোর জন্য এই আয়োজন, ক্ষুদ্র আয়োজন আমার, আমি যেটুকু বুঝি। তাহলে ওইখানে কি লেখা আছে যে সোর্স নিয়োগ, কিন্তু এই গাইড পড়ে মাথা নষ্ট করবেন না, মূল বই পড়বেন, মূল বই লিখবেন। যদি আপনি ফেল করেন দায়ভার আমার, ভুল হলে দায়ভার আমার। মূল বই যা আছে ওইটাই সঠিক। গাইড আমও লিখতে পারে, আপনিও লিখতে পারেন, ওটা কি লেখলে ওটা দেওয়ার সময় না সরকারের। তাহলে অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ। অপরাধ সংগঠন সম্পর্কে কাদেরকে জনগণ সংবাদ দেয় জানেন? অপরাধ সংগঠন সম্পর্কে ওই যে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক, কাকে সংবাদ দিচ্ছে? আমরা কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনি 2 ধরনের লোকের পাইছিলাম, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার। 45 ধারায় জনসাধারণ সংবাদ দিতে বাধ্য। কাকে আগে দেবে? পুলিশকে না ম্যাজিস্ট্রেটকে? যিনি নিকটে থাকবেন তাকে আগে দেবে, তো ওনাকে যার পছন্দ হবে তাকেই আগে দেবে। এরকম করে কিন্তু ব্যাখ্যামূলক পড়াইছিলাম, হয়তো তখন রেকর্ডিং করার সুযোগ ছিল না, তাই রেকর্ডিং করতে পারেন। ইনশাল্লাহ এখন থেকে আর অব্যাহত থাকবে রেকর্ডিং। তাহলে অপরাধ সংগঠনের সংবাদ জনসাধারণ কাকে দেবে? ম্যাজিস্ট্রেটকে দেবে, পুলিশ অফিসারকে দেবে এবং রাজস্ব বিভাগের অফিসারকে দেবে। 3 ধরনের লোককে এই অপরাধ সংগঠনের সংবাদ দেবে। যেখানে যে ধরনের অপরাধ হোক, যদি এক জায়গায় মারামারি কাটাকাটি হয়, এই সংবাদ কি রাজস্ব বিভাগের অফিসারের দেওয়ার দরকার আছে? কখনোই না, এটা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের কাছে দেবে। কিন্তু রাজস্ব বিভাগের রাজস্ব ফাঁকিয়া যাচ্ছে বা এই রাজস্ব সংক্রান্ত আমার তো জানা নেই, সেখানে যে অফিসিয়াল যে কি কার্যক্রম হয়, ওইখানে যদি সমস্যা হয়, জনগণ যদি বুঝতে পারে, তাহলে জনগণ এই রাজস্ব বিভাগের অফিসারকে অবহিত করবে। তাহলে এখন দেখেন ম্যাজিস্ট্রেট, আমরা তো এখানে কেউ ম্যাজিস্ট্রেট নেই, আমরা আছি পুলিশ অফিসার। আল্লাহ দিলে আমরা সবাই পুলিশ অফিসার, এইটা হলো পেআরবির 1-এর খ মনে হয়। তারপরেও আল্লাহ দিলে আপনারা অফিসার হবেন যদি আমার সাথে লাগে থাকেন, আমি জানা মতে সরে আসার সুযোগ নেই। আমি 4 বছর পর দেবো, আপনি 3 বছর পর। কেবল শুরু করছেন, র্যাব হবেই, এবং অলরেডি 4 জনের নাম ঘোষণা করছি,
আর আমার সাথে আপনি লাগে থাকলে আমার যত চাহিদা আপনি যদি তার সমচাহিদা করেন আপনি পাস। তা আপনারা প্রমাণিত হন, বলবেন না যে গাল গল্প, কারণ আপনারা আমি 10 বার ফোন করি, আপনি হয়তো একবার করেন বা করতে চান না। এখন আসেন, তাহলে পুলিশ অফিসারের কাছে সংবাদ দিল, আমি আপনি সংবাদ পালাম, দেখুন আদালতে সাক্ষী দেওয়া হয় যে গোপন তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট বা উকিল কিন্তু জিজ্ঞাসা করেন না যে তথ্যটা দিল কিনা। এই প্রশ্ন করার এই অ্যাডভোকেট জজ ম্যাজিস্ট্রেট সবাই আইন পড়ে গেছে, তখন এই প্রশ্ন করার আর সুযোগ থাকে না, তখন এই প্রশ্ন করার আর সুযোগ থাকে না, বা এই প্রশ্ন করতেই পারবে না। এটি সাক্ষীর সুরক্ষা। তাহলে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার এবং রাজস্ব বিভাগ এই সংবাদ কোথাতে পাইছে, কিভাবে এই সংবাদ পায়, মালামাল ধরল কিভাবে, অপরাধের নয় মামলা কিন্তু পুলিশ অফিসার নেয়, ম্যাজিস্ট্রেটও নেয়, রাজস্ব বিভাগ সম্পর্কে জানা নাই। তো রাজস্ব বিভাগের অফিসার এই যে সংবাদ পালেন, এই সংবাদ কিভাবে পাইছে, কোথা থেকে পাইছে, কে দেশে, এই বিষয়ে আপনি প্রশ্ন করতেও পারবেন না, এই বিষয়ে প্রশ্নের কোনো উত্তর দিতে এরা বাধ্য না। এখন এইখানে সোর্স নিয়োগ বলে কেমন জানেন, ওই সোর্স এসে আমাদের বলে যায় না, তাই আন্দাজে করেছে কোথায় সোর্স নিয়োগ, ওইটা ওটা ভাষা আর এইটা ওটা ভাষা। অপরাধ সংগঠন সম্পর্কে কে কে সংবাদ দেবেন, কাকে কাকে সংবাদ দেবেন, অপরাধ সংগঠন সম্পর্কে 3 জন ব্যক্তিকে, 3 ধরনের ব্যক্তিকে সংবাদ দেবেন, জনসাধারণ সংবাদ দেবেন, কি কোন কোন 3 জন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার এবং রাজস্ব বিভাগের কর্মচারী, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার এবং রাজস্ব বিভাগের কর্মচারী। 45 এবং 44 ফৌজদারি কার্যবিধি পড়ছিলাম, কতিপয় অপরাধ সংবাদ দেবেন। ওখানে কতিপয় অপরাধগুলো কি, ওইখানে কতিপয় অপরাধ ছিল বেআইনি সমাবেশ, তারপরে মানে চুরি ডাকাতি, তারপরে অনিষ্ট অনধিকার গৃহে প্রবেশ, এরকম দেখবেন 36টা অপরাধের কথা লেখা আছে। মুখস্থ করার দরকার নেই, প্রত্যেকটা মায়া যায়, আপনি বলতে পারবেন, আমি আঞ্চলিক ভাষা বলে মাইন্ড করবেন না। তারপরে আসছে কি, ওই 45 ধারায় কি বলছিল, গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে খবর দিতে বাধ্য। কাকে খবর দেয়, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার। এই ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার যে ঘটনা শোনার পরে মামলা রুজু করে, সেই ব্যক্তির কাছে তদন্ত করতে যায়। এখন ওনারা যদি জিজ্ঞেস করে আপনি কোথা থেকে পেলেন, কে জানালো, এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় পুলিশ অফিসার। ঠিক আছে, ম্যাজিস্ট্রেটটা রাজস্ব বিভাগ না। এতটুকু পড়া। আসসালামু আলাইকুম। আজকের 125 পর্যন্তই থাক, আগামীকাল 126 থেকে 35 পর্যন্ত ইনশাল্লাহ।